আসলে এখানে তো এক একটা প্রজেক্টের সাগর চুরি হচ্ছে। ওপেন টেন্ডার হতে হবে। হ্যাঁ, কারা আসলে এই কাজটা পাচ্ছে, কিসের ভিত্তিতে পাচ্ছে, তার তথ্যটা আসলে থাকতে হবে। এই যে মেগা প্রজেক্ট মানে মেগা দুর্নীতি, এই ধ্যান ধারণা যে বাংলাদেশের মানুষের মধ্যে ঢুকে গেছে, এই সরকার কি এটা পরিবর্তন করতে পারবে কিনা কি মনে হচ্ছে? ধন্যবাদ। প্রথমে বলি যে আসলে মেগা প্রজেক্ট মানে মেগা দুর্নীতি, এটার তো একটা অভিজ্ঞতার ভিত্তিতেই মানুষের ভিতরে তৈরি হয়েছে। মানুষ এই গত 15-17 বছর ধরে এই ঘটনাটা দেখে আসছে যে আসলে মেগা প্রজেক্টে বিপুল পরিমাণে দুর্নীতি হয় এবং এই দুর্নীতিটা মন্ত্রীরাও স্বীকার করেছেন প্রকাশ্যে যে আসলে এখানে তো এক একটা প্রজেক্টের সাগর চুরি হচ্ছে। তো এই জায়গায় যদি আমরা দেখি তাহলে আসলে মেগা প্রজেক্ট থেকে মানে মেগা দুর্নীতি হয়, এই জায়গাটা বন্ধ করার জায়গাগুলো কোথায়, সেটাকে এই সরকারকে জোর দিতে হবে। যদি এই জায়গা থেকে আমরা বের হতে চাই তাহলে প্রথমত এটা বলে নেওয়া ভালো যে কিন্তু যে মেগা প্রজেক্ট মাত্রই মেগা দুর্নীতি হবে এটা আগে থেকে ধরে নেওয়ার কোনো কারণ নেই। আমরা যদি ধরেন মেগা দুর্নীতি হবে এটা মনে করে দেশের জন্য খুবই প্রয়োজনীয় এটা প্রকল্প, এটা বড় প্রকল্প, এটা নিতে হবে, এটা থেকে আমরা বিরত থাকবো, সেটাও তো হতে পারে না। সেক্ষেত্রে কয়েকটা কি জিনিস নিশ্চিত করতে হবে, যেমন হচ্ছে যে একটা ওপেন টেন্ডার হতে হবে। হ্যাঁ, কারা আসলে এই কাজটা পাচ্ছে, কিসের ভিত্তিতে পাচ্ছে, তার তথ্যটা আসলে থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে যে প্রত্যেকটা জায়গায় জবাবদিহিতার জায়গা থাকতে হবে এবং ক্লোজ মনিটরিং থাকতে হবে। এইটা যদি করা যায় তাহলে আসলে এই মেগা প্রকল্পগুলোতে যাতে দুর্নীতি না হয় সেটার ব্যবস্থাটা আসলে করা সম্ভব। অর্থায়নের কথা বলা হচ্ছে যে চীন থেকে সহায়তার কথা বলা হচ্ছে, চীনের সহায়তা পাওয়ার পরও আসলে বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় বাংলাদেশ বাকিটা কি সাপোর্ট দিয়ে এই ধরনের প্রজেক্ট নামাতে পারে কিনা এই মুহূর্তে? এইখানেও আমি কয়েকটা জিনিস বলবো। কয়েকটা জিনিস হচ্ছে এই বাজেটের দেখবেন আপনি 3টা পর্ব আছে, যেটা আপনি উল্লেখ করেছিলেন যে একটা হচ্ছে পুনরুদ্ধার, একটা হচ্ছে উত্তরণ, একটা হচ্ছে বিকাশ। এই 3টা পর্বের যদি আমরা ভাগ করি তাহলে আসলে আপনি পুনরুদ্ধার পর্বে এটার খুব একটা ছোট অংশ হয়তো ব্যয় হবে। হ্যাঁ, সেখানে আসলে অর্থনীতিতে আসলে সচল করার জন্য বিভিন্ন বেসরকারি বিনিয়োগকে আকর্ষিত করার জন্য যে তৎপরতাগুলো সেগুলো চালানো হবে। ফলে এইটার ভেতর দিয়ে যদি অর্থনীতি একটা গতিশীলতা লাভ করে তাহলে সে একটা উত্তরণের পর্যায়ে যাবে এবং উত্তরণের পর্যায়ে গেলে আসলে বাংলাদেশের পক্ষেও তার আর্থিক সক্ষমতাটা আসলে বৃদ্ধি পাবে। তখন সে আসলে এই জায়গাগুলো নিজেরাও আসলে অর্থায়ন করতে পারবে। এই জায়গাটা পর্যন্ত পৌঁছতে হবে। এবং এই যে এই পুরো প্রজেক্টগুলোর বিষয়ে কয়েকটা বিষয় আসলে চিন্তার বিষয় আছে। যেমন হচ্ছে যে ধরেন তিস্তা চুক্তি বা গঙ্গা সামনে চুক্তি, এই তিস্তা চুক্তি, গঙ্গা চুক্তি, এগুলো করার জন্য আমাদের জোর দিতে হবে। কারণ হচ্ছে যদি আমি নদীর পানি ঠিক মতো না আসে তাহলে আসলে আমরা যে ব্যারেজগুলো করব, এই ব্যারেজগুলোর অনেক ক্ষেত্রে কার্যকারিতা পুরোপুরিভাবে পাওয়া যাবে না। আর ধরেন ওরা নদীর পানি আটকে যখন রাখছে, আমরা হয়তো রিজার্ভার দিয়ে কিছু প্রাণী হয়তো রাখতে পারবো, কিন্তু যদি নিয়মিত প্রবাহ নষ্ট হয়ে যায় তাহলে আসলে এটা খুব বেশি কাজে লাগবে, এটা নাও হতে পারে। ফলে আসলে নদীর পানির চুক্তি সম্পর্কে আমাদের বিশেষভাবে নজর দিতে হবে এবং এই চুক্তির ক্ষেত্রে আমাদের তিস্তা চুক্তির সাথে এই প্রকল্পগুলোর অনেক যদি গঙ্গা চুক্তি যদি না হয় সেক্ষেত্রে এই প্রজেক্টের সম্ভাব্যতা যাচাই করা প্রয়োজন বলে মনে করছেন? আমি মনে করি যে এই চুক্তিগুলো যদি না হয় তাহলে আসলে এটার যে পরিমাণে আসলে সুফল পাওয়া সম্ভব ছিল সেটা পাওয়া সম্ভব হবে না। কারণ হচ্ছে যে তাইলে আসলে ওইটা একটা জায়গায় ওই যে কি হয় যে পানির অভাবে যেটা তিস্তা এর আগে ব্যারেজ করা হয়েছে, যেটা সেই ব্যারেজের আপনার একটা দিকে দেখবেন যে পুরোপুরিভাবে শুকিয়ে গেছে এবং শুকিয়ে যাওয়ার ফলাফল হিসেবে যেটা হয়েছে যে ওইখানে এখন হয়তো ধান চাষ হচ্ছে কিন্তু পানি যেটা ছিল ওই পানি নাই। ফলে ওই যে একটা বড় অংশ আপনি ধরেন যদি একটু ভালো মতো দেখেন যে আমাদের ওই অঞ্চলে মঙ্গার প্রকোপটা বেড়েছে কখন, যখন হচ্ছে ব্যারেজ হয়েছে তারপর থেকে মঙ্গার প্রকোপ বেড়েছে। কেন? কারণ হচ্ছে ওখানে লাইভলিহুডের যে বৈচিত্র্য ছিল সেই বৈচিত্র্যটা তখন নষ্ট হয়ে গেছে। ফলে যে কোনো এই ধরনের প্রকল্প নেওয়ার ক্ষেত্রেই অনেক কিছুই আসলে চিন্তার ভেতরে আমাদের রাখতে হয়। এবং এই ক্ষেত্রে ধরেন ভারত বহুদিন ধরে এই তিস্তা চুক্তি ঝুলিয়ে রেখেছে, প্রায় এটা 83 সাল থেকে এই তিস্তা চুক্তির কথা চলছে, এখনো পর্যন্ত হয় নাই। এবং এটা আসলে ওই যে একটা ছিল আর কি, ঝুলন্ত বাবু ঝুলেই রইল, এরকম টাইপের একটা আমাদের যে যৌথ নদী কমিশন আছে সেটারও কিন্তু একটা নাম হচ্ছে যৌথ ঝুলানো কমিশন। এইখানে এগুলো কার্যকর করা সম্ভব হয় না। সেক্ষেত্রে জাতিসংঘের যে রাইপেরিয়ান রিভার সম্পর্কিত যে কি বলে যে আইন, এটা এখন আইনে পরিণত হয়েছে। ফলে এই আইনের ভিত্তিতে আমরা যাতে আসলে এই আমাদের পানির ন্যায্য হিস্সা পাই, এটার জন্য সরকারকে অবশ্যই খুবই
মানে দ্রুততার সাথে উদ্যোগগুলো নিতে হবে। কারণ হচ্ছে যে এইগুলো না হলে আমাদের যে নদীমাতৃক দেশ, সেই নদীমাতৃক দেশটা আসলে টিকবে না।